Hello everyone, I'm Irfan Habib, currently a first year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. আজকে আমরা অলরেডি চ্যাপ্টার শুরু করেছিলাম, সেটা হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। সেটা কন্টিনিউ করছি। বডি ফ্লুইড সার্কুলেশনে অলরেডি ব্লাড, লিম্ফ দ্যাট ইজ টিস্যু ফ্লুইড, and then circulatory pathways, whether it is open or closed, and double circulation discuss করবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। দ্যাট মিনস কিভাবে মানব দেহে সংবহন প্রক্রিয়াটা পুরো আমরা যে জানি, সংবহন প্রক্রিয়া মেইনলি আমরা এখানে ডিসকাস করছি সেটা ব্লাড সার্কুলেটরি সিস্টেম অবভিয়াসলি। কারণ আমরা অলরেডি লিম্ফ সার্কুলেটরি সিস্টেম অত বেশি ডিটেলে ডিসকাস করি না। লিম্ফ যেখানে লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে পাস করে, যেখানে আসে লিম্ফ্যাটিক্স, দেন লিম্ফ ভেসেলস, লিম্ফ নোডস, ঠিক আছে, এগুলো ডিটেইলে আমরা ডিসকাস করছি না, বিকজ ইটস ডিফারেন্ট টপিক। আমরা মেইনলি এখানে ডিসকাস করতে চলছি হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যার আন্ডারে আমরা মেইনলি কিছু পার্ট রয়েছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে। সেটি রয়েছে হৃৎপিণ্ড, যেটা পাম্প, সেখান থেকে রক্ত বহন হবে রক্তবাহের মাধ্যমে, দ্যাট ইজ আর্টারিজ অ্যান্ড ভেইনস, দিস আর দ্য ভেসেলস। অ্যান্ড সেগুলো গিয়ে যেখানে গ্যাসের আদান বিনিময় হয়, সেই জায়গাটি হচ্ছে জালক প্রক্রিয়ার মতো ক্যাপিলারি। সো মেনলি আমরা এই ডিসকাস করবো। তো মোস্ট ফোকাস পার্ট হচ্ছে আমাদের হার্ট, হৃদপিণ্ড। বিকজ যদি আমি, হ্যাঁ অলরেডি এখানে লেখা আছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেটাকে আমরা ব্লাড মাসকুলার সিস্টেম বলতে পারি, রক্ত সংবহন ব্যবস্থা। তার আন্ডারে কি কি আসে? একটা মাসকুলার চেম্বার্ড হার্ট, পেশি প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট। হৃৎপিণ্ড মনে রাখবো, হৃৎপিণ্ড কোনো রকম এরকম নয় যে রক্ত পরিবহন করছে রক্ত দিয়ে তৈরি, এরকম কিছু না। হৃৎপিণ্ড মেইনলি একটা পেশি দিয়ে তৈরি একটা অঙ্গ, যেখানে কিছু প্রকোষ্ঠ রয়েছে। আমরা অলরেডি ডিসকাস করেছিলাম আগের দিন যে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ। আমাদের ক্ষেত্রে ইন কেস অফ পাখি, স্তন্যপায়ী এবং কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটো অল ইন্ডিয়া এবং দুটো মেলা। তো আমাদেরও সেম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হৃৎপিণ্ড, তার সঙ্গে একটা বিস্তৃত জালক, এই রক্তবাহগুলি, আর্টারিজ এবং ভেইন, আর্টারিজ হচ্ছে ধমনী এবং শিরা, তাছাড়া রক্ত, যেটা হচ্ছে আমাদের মেইন বডি ফ্লুইড বা দেহতল, ঠিক আছে, যেটা সার্কুলেট হচ্ছে। এবার প্রথম যদি কথা বলি হৃৎপিণ্ড নিয়ে, সো হোয়াট ইজ হার্ট বা হোয়াট ইজ হৃৎপিণ্ড? ইটস নাথিং বাট আ মেসোডার্মালি ডিরাইভড। মেসোডার্মালি ডিরাইভড কেন বলছি? এবার এমব্রিওলজিক্যালি যদি তুমি ডেভেলপমেন্ট দেখো একটা ভ্রূণের, তো ভ্রূণের যখন পরিস্ফুরণ হয়, তখন মেসোডার্ম 3টি জার্ম লেয়ার থাকে আমরা জানি। সেটা হচ্ছে এন্ডোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম। মেইনলি মেসোডার্ম থেকে সমস্ত রকম কানেকটিভ টিস্যু, মেইনলি বোন, ব্লাড, দেন টকিং অ্যাবাউট, এবং তাছাড়া মাসকুলার টিস্যু গুলো দেখা। তো আমাদের ক্ষেত্রে হার্ট যেহেতু পেশি দিয়ে তৈরি, তো এটাও একটা মেসোডার্মালি ডিরাইভড অর্গান, ঠিক আছে, মেসোডার্ম থেকে উদ্ভূত একটা অঙ্গ। এবং এটা কোথায় থাকে, সিচুয়েশন বা অবস্থান কোথায়? অবস্থানের মেইনলি হচ্ছে থোরাসিক ক্যাভিটি, বা আমাদের যে বুকের বুক, যে প্রকোষ্ঠটা মানে যে চেম্বারটা, এটা সারাউন্ড করে রাখে রিবস, পিছনের দিকে ভার্টিব্রে, অ্যান্ড সামনে স্টার্নাম। ওকে, এবং এর পজিশনটা যদি অনেকটা বলি, অনেকটা পজিশনটা কিরকম হবে? দুদিকে দুটো ফুসফুস রয়েছে, ঠিক আছে, ওকে। অ্যান্ড হার্টের পজিশনটা ঠিক অনেকটা যদি বলি, অনেকটা এভাবে আছে। সো মেসোডার্মের সাথে উৎপন্ন একটা কোথাও অবস্থিত বক্ষগহ্বর অবস্থিত, দুটো ফুসফুসের মাঝখানে একটু বাঁদিকে হেলানো, ঠিক আছে। এই জন্য আমরা যদি দেখি বাঁদিকের ফুসফুসে আমরা জানি একটা এরকম নচ টাইপের থাকে। ডান দিকের ফুসফুসটা ঠিক এরকম, বাঁদিকের ফুসফুসটা এদিকে এরকম একটা নচ রয়েছে, যেখানে আমাদের হার্ট এভাবে একটু বাঁদিকের দিকে হেলানো। এবং এর সাইজের কথা বলি, এটা একটা, এর আকার অনেকটা বদ্ধ মুষ্টির মতো। মানে যদি আমি আমার হাতটা বন্ধ করি, তোমরা যদি নিজেদের হাতটা বন্ধ করো, তো ইটস সাইজ ইজ দা, ইট হ্যাজ আ সাইজ অফ ক্লেন্স ফিস্ট। এরকম মানে সবার ক্ষেত্রে সবার সাইজ সেম একটা ক্লেন্স ফিস্ট, কার ক্লেন্স ফিস্ট। এটা এখানে লেখা রয়েছে হিজ বা হার ওন
লেন্স ফিশ, মনে করো তোমার শরীরের যে উইন্ডোটা রয়েছে সেটা তোমার বদ্ধ মুষ্টির থেকে, বদ্ধ মুষ্টির সাইজে, ঠিক আছে? সো ইট উইল ভ্যারি পার্সন টু পার্সন। এবার এটাকে সুরক্ষা কারা প্রদান করছে, সেগুলো রয়েছে। প্রথমে হার্টের চারিদিকে একটা ডাবল লেয়ার্ড দ্বিস্তরীয় একটা পর্দাবৃত থলি থাকে, মেটাস্টাসিস হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে একটা ডাবল, এরকম ডাবল লেয়ার ব্যাক লাইক স্ট্রাকচার, যার মধ্যে হার্ট। ওকে। অ্যান্ড তাছাড়াও এই ব্যাগের মধ্যে রিস্ক যদি হয়, দুটো স্তরের মাঝে ফাঁকা স্থান থাকবে, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে তরল, ঠিক আছে? দেন এদিকে প্রকোষ্ঠগুলির কথা বলি। প্রকোষ্ঠ মিলিয়ে বলছিলাম চারটে প্রকোষ্ঠ থাকে, চারটে প্রকোষ্ঠ থেকে। তো চারটে প্রকোষ্ঠ রয়েছে, দুটো অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর দুটো ভেন্ট্রিকলস বা নিউম্যান। চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? এবার উপরে অ্যাট্রিয়াম গুলো একটু সাইজে ছোট হয়, আকারে একটু ছোট হয় দেন ভেন্ট্রিকলস। এবং দুটো অ্যাট্রিয়ামের মাঝে একটা থিন, এটা খুবই পাতলা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, যেটাকে বাংলা বলে আন্ধ, আন্ত বাংলা মানে বলবো আন্ত অলিন্দ ব্যবধান। তার মানে কি, দুটো অলিন্দের মাঝখানে থাকছে এবং দুটোকে আলাদা করছে, এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ঠিক আছে? আর অন্যদিকে যদি তুমি যে দেখো, যেটা ভেন্ট্রিকেলে রয়েছে, এই দুটো ভেন্ট্রিকেলকে আলাদা করছে, এই যেটা, এটা একটু রিলেটিভলি ঠিক হয়, একটু রিলেটিভলি পুরু, ঠিক আছে? অপেক্ষাকৃত অনেকটা পুরু, এবং এর নাম হচ্ছে আন্ত নিলয় ব্যবধায়ক, ঠিক আছে? এবং একই দিকের দুটো, একই দিকের অলিন্দ এবং নিলয়, এরা নিজেদের মধ্যে কিভাবে সেপারেটেড, সেটা হচ্ছে অলিন্দ নিলয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, বা বলতে পারো অলিন্দ নিলয় ব্যবধান। ব্যবধান মানে হচ্ছে যারা ব্যবধান করেছে, দুটোকে আলাদা করছে, ঠিক আছে? তাহলে বলো, দুটো অ্যাট্রিয়ামকে কারা আলাদা করছে? আন্ত অলিন্দ ব্যবধান। দুটো নিলয়কে কারা আলাদা করছে? আন্ত নিলয় ব্যবধান। আর একটা একই দিকের অলিন্দ এবং নিলয় কারা আলাদা করছে? অলিন্দ নিলয় ব্যবধান বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, ওকে? এবং এটা অনেকটা, এটা কিন্তু একটু পুরু এবং তার সঙ্গে ফাইব্রাস টিস্যু দিয়ে, ওকে? ফাইব্রাস মানে তন্তুময়, হুম, তন্তুময় কলা দিয়ে গঠিত। এবার হ্যাঁ, এখানে বোঝা দরকার যে যদিও এরা অলিন্দ নিলয় ব্যবধান দিয়ে পৃথক করা, কিন্তু এদের মধ্যে একটা কি থাকে, একটা ওপেনিং থাকে। এখানে একটি ওপেনিং প্যারেন্ট, এরকম একটা ওপেনিং প্যারেন্ট, যেটি অলিন্দ এবং নিলয়কে কানেক্ট। এবং এই ওপেনিং গুলো বা এই ছিদ্রগুলো, ছিদ্রগুলো কি থাকে, কিছু কপাটিকা, কপাটিকা দিয়ে সুরক্ষিত। কপাটিকা মানে ভাল্ব। ভাল্ব কি, ভাল্ব হচ্ছে এই ছিদ্রগুলোকে প্রোটেক্ট করছে। মনে করো আমি যদি দেখি এখানে, তুমি এখানে দেখো, এখানে একটা ভাল্ব দেখতে পাচ্ছ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যে একটা ভাল্ব দেখা যাচ্ছে। কেন ভাল্বের কাজ কি? এই যে রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার যাচ্ছে, যাতে ব্যাক ফ্লো না হয়, তো ভাল্ব এই ব্যাক ফ্লোকে প্রিভেন্ট করে, এটা কোনো রকম ব্যাক ফ্লো না হয় ব্লাডে, ঠিক আছে? তো মেনলি এটা রাইট সাইডে যদি দেখি, রাইট সাইডে এই ভাল্বটা দুটো কাস্ট বা দুটো পাল্লা রয়েছে, সরি, রাইট সাইডে তিনটি পাল্লা রয়েছে বা তিনটি পাল্লা রয়েছে, তিনটে কাস্ট, এটাকে ট্রাইকাস্পিড ভাল্ব বা ত্রিপত্র কপাটিকা বলা হয়। অন্যদিকে ডান দিকে যে দেখি, সেটা মিট্রাল ভাল্ব, মিট্রাল বা বাইকাস্পিড, দুই পাল্লা বিশিষ্ট ভাল্ব দিয়ে সুরক্ষিত, ঠিক আছে? এবং এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, আমরা জানি এরা মেইনলি আরেকটা কাজ করে, যে এরা ব্লাড পাম্প করে, তাই তো? রাইট ভেন্ট্রিকল ব্লাড পাম্প করে হচ্ছে পালমোনারি আর্টারিতে, আর লেফট ভেন্ট্রিকল ব্লাড পাম্প করে আওরটাতে। আওরটা মানে মহাধমনী, এবং পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী। এই দুটি ধমনীতে যখন এরা ব্লাড পাম্প করে, তো সেখানেও তো ব্লাড ব্যাকফ্লো চান্স থাকে, তো সেখানেও কিছু ভাল্ব রয়েছে। সেই ভাল্বগুলো কি? সেগুলো হচ্ছে অর্ধচন্দ্রীয় ভাল্ব, অর্ধচন্দ্রীয়, চাঁদের অর্ধচন্দ্র, এরকম টাইপের, ঠিক আছে? ওকে, এবার এই আমি বলে দিয়েছি ভালভস
এরা ব্যাকফ্লোকে প্রিভেন্ট করে। এরা সবসময় ব্লাডকে একই দিকে, তাই না, সবসময় একই দিকে রক্তের প্রবাহ শুধুমাত্র একমুখী যেন হয়, মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে আউট বা pulmonary। এই কপাটিকাগুলি কোন রকম বিপরীতমুখী প্রবাহকে বাধা দেয়। ঠিক আছে। এবার কিছু কিছু কেস থাকে যখন কোন রকম শরীরের ডিফেক্ট হয়, ডিজিজ কন্ডিশনে, তখন এই ভালভগুলো ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে সেখানে তখন রক্ত প্রবাহ বিপরীত মুখে হওয়া শুরু করে এবং সেখানে অনেক সময় অনেক ডিজিজ দেখা যায়। ঠিক আছে, ব্যাকফ্লোর কারণে। এবার হার্ট, আমি অলরেডি বলেছি যে হার্ট হৃৎপিণ্ড কি দিয়ে তৈরি? হৃৎপিণ্ড তৈরি হচ্ছে মেইনলি কার্ডিয়াক মাসলস, বা যেটাকে আমরা বলে থাকি হৃদ পেশি। ঠিক আছে। আমরা জানি আমাদের শরীরে 3 প্রকারের পেশি হয়, সেগুলো হচ্ছে 3 প্রকারের মাসেল: স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, অ্যান্ড কার্ডিয়াক মাসেল। তো কার্ডিয়াক মাসেল মেনলি হার্ট, হার্ট ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসেল। ঠিক আছে। এবার ভেন্ট্রিকলের যদি পেশিগুলো দেখি, ভেন্ট্রিকলের পেশিগুলো একটু বেশি পুরু হয় দেন অলিন্দের থেকে নিলয়ের পেশিগুলো একটু বেশি পুরু হয়। কারণ আমরা এই কারণ অবশ্যই জানি যে আহ নিলয়গুলিকে রক্ত পাম্প করতে হয় গোটা বডিতে বা ফুসফুসে, তাই এদেরকে যেহেতু পাম্প করতে হয়, তো এদের পেশিটা একটু বেশি পুরু হয়। ঠিক আছে। কারণ তাহলে ওরা বেশি পরিমাণ শক্তি জেনারেট করতে পারবে পাম্প করার জন্য, তাই তো? এবার কার্ডিয়াক হৃৎপেশিতে কিছু কিছু অনেক জায়গা রয়েছে যেখানে একটু বিশেষ ভাবে, মানে কিছু কিছু জায়গায় হৃৎপেশি একটু বিশেষিত হয়ে সেখানে একটা নতুন টাইপের কলা তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি নোডাল কলা, নোডাল টিস্যু। এদের কাছে এই নোডাল টিস্যুর অনেক জায়গায় ডিস্ট্রিবিউট, এবং নোডাল টিস্যুর ডিস্ট্রিবিউশন এখানে দেখানো হয়েছে। হলুদ কালারটা দেখতে পাচ্ছ, এগুলো সব নোডাল টিস্যু ডিস্ট্রিবিউশন। এবার নোডাল টিস্যুর ফাংশন কি? নোডাল টিস্যুর ফাংশন পরে বলছি, তাই পজিশন গুলো দেখো। একটা পজিশন যদি তোমরা দেখে থাকো, দেখতে পাচ্ছ রাইট কর্নারে, একদম রাইট কর্নারে, তাহলে রাইট কর্নার ডান দিকের একদম কর্নারে যদি দেখো, একটা রয়েছে ডান অলিন্দের প্রাচীরের ঠিক ডান দিকের উপরের কোণায়, যেটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। আরেকটা মাসল টিস্যু রয়েছে, আরেকটা নোডাল কলা রয়েছে ডান অলিন্দের নিচের দিকের বাম কোণায়, একটা ডান অলিন্দের উপরের দিকে ডান কোণায়, আর একটা হচ্ছে বাম অলিন্দের নিচের দিকের বাম কোণায়। এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। ঠিক আছে, পজিশন ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে ডান অলিন্দের ডান দিকের উপরের কোণায়, আর আরেকটা রয়েছে ডান অলিন্দেরই বাম দিকে নিচের দিকে বাম কোণায়। ঠিক আছে, এরকম কর্নার বলছে, মনে করো এরকম একটা এখানে, একটা এখানে। ঠিক আছে, এটা হচ্ছে সেনট, এটা হচ্ছে এভি। ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, আর এটা হচ্ছে সাইনোভিয়াল। এছাড়াও আরো কিছু নোডাল টিস্যু, যেমন মনে করো একটা নোডাল তন্তুর একটা বান্ডেল বা বান্ডেল অফ নোডাল ফাইবার, যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার অলিন্দ নিলয় ব্যবধায়কের মধ্যে থাকে। ঠিক আছে, অলিন্দ নিলয় ব্যবধায়কের মধ্য দিয়ে পাস করে গিয়ে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্ত নিলয় ব্যবধায়কের এরকম এখানে ছিল। পজিশনটা ভালো দেখো, পজিশনটা ছিল এখানে, এসে এবি নোডের। সেখান থেকে একটা নোডাল কলার বান্ডেল বেরোলো, সেটা কোথায় পৌঁছালো? আন্ত নিলয় ব্যবধায়কের একদম টপে। ঠিক আছে, এবং সেখান থেকে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, বুঝতে পারছি? এটা এখানে পৌঁছালো, পৌঁছে দুটো ভাগে ভাগ হয়ে গেল। ব্যবধায়কের মধ্যে গিয়ে আন্ত নিলয় ব্যবধায়কের শীর্ষ দেশে উঠে এসে এরা তৎক্ষণাৎ বিভক্ত হয়ে ডান এবং বাম দিকের বান্ডেল তৈরি করলো। এবার এই শাখাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, এখানে আলটিমেটলি গিয়ে আর ক্ষুদ্র ক্ষুদ্র তন্তু সৃষ্টি করবে, যেগুলোকে আমরা বলে থাকি পার্কিনজি ফাইবার। পার্কিনজি নামে দেওয়া হয়েছে পার্কিনজি ফাইবার। এবার নোডাল মাসকুলার, নোডাল করার কাজ কি? নোডাল করার মেইন কাজ হচ্ছে যে নোডাল মাসকুলার গুলোর কাছে একটা স্পেশাল টাইপের অ্যাবিলিটি বা সক্ষমতা রয়েছে, যারা নিজেদের অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে পারে। অ্যাকশন পোটেনশিয়াল মানে কোন রকম বাহ্যিক উদ্দীপনা ছাড়াই এরা নিজেদের ক্রিয়া বিভাগ বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে পারে। তাই এরা হচ্ছে স্ব উদ্দীপক। এবার এদের উদ্দীপনার জন্য বাইরের থেকে কোন রকম স্টিমুলাস বা কোন রকম উদ্দীপনার প্রয়োজন হয় না। তাই কিন্তু নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল, কে কতগুলো ক্রিয়া প্রভাব বিভাগ তৈরি করতে পারবে, সেই নাম্বারটা ভ্যারি করে। যেমন এসএ নোড, যার
প্রোডিউস যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে 70 to 75 পার মিনিট, যেটা অনেকটা রিজেম্বল করে হার্ট রেটের সাথে, যেটা 82 72 এর আশেপাশে হয়। ঠিক আছে। এবং অন্যদিকে, সো এই জন্য এসএনওডি হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং এন্ড মেনটেনিং হার্টের বা হৃৎপিণ্ডের সান্দিক একটা সংকোচন, মানে সবসময় যে হার্ট কন্ট্রাক্ট করছে, সবসময় যে সংকোচন করতে সক্ষম, তো এটা মেইনলি যে মেনটেন করে রাখা, মানে এটাকে বজায় করে রাখা এবং এটাকে শুরু করা, এটা মেইনলি সাইনোস্টেনয়েড করে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা করে বলে একে অনেক সময় সাইনোআর্টিয়াল নোডকে পেসমেকারও বলা হয়ে থাকে। অন্যদিকে এভি নোড বা বান্ডেল হাবিস, এরা যেহেতু মেইনলি হেল্প করছে না হার্টের ক্রিয়াবিভাব তৈরি করাতে বা সেটাকে বজায় রাখার জন্য, তাই এদেরকে সেকেন্ডারি পেসমেকার বা সেকেন্ড পেসমেকার বা থার্ড পেসমেকার এভাবে রেসপেক্টিভলি বলা হয়। ঠিক আছে। নেক্সট ইজ কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের আগে ইলেকট্রো, ঠিক আছে, হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল? আমরা এতক্ষণ এই যে হার্টের মেইনলি গঠনটা দেখলাম এবং কোথায় কোন নোডাল টিস্যুর পজিশন রয়েছে সেগুলো দেখেছি। কিন্তু এই নোডাল টিস্যু গুলোর কাজগুলো বুঝে গেলাম যে এরা হ্যাঁ একটা উৎক্রিয়া বিভাব তৈরি করে অ্যাকশন পোটেনশিয়াল, যার ফলে সেখানে হার্টের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে সংকোচন তৈরি হয় এবং সেটাকে বজায় করে রাখে এই নোডাল কণাগুলো। ঠিক আছে। কিন্তু কিভাবে এবং কি কি পর্যায়ক্রমিক ঘটনাগুলো একটা হৃৎপিণ্ডের মধ্যে হয় যখন সে রক্ত পরিবহন করে, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি কার্ডিয়াক সাইকেল। ওকে। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র তোমরা বলতে পারো যে একটা কমপ্লিট চক্র, যেখানে হৃৎপিণ্ড একবার কমপ্লিটলি সংকোচন করে এবং একবার কমপ্লিটলি প্রসারণ করে। ঠিক আছে। এক্সপ্যানশন, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের কমপ্লিট একটা সাইকেল। ঠিক আছে। তো শুরু করছি। মনে করে শুরু করলাম এমন একটা সময় যখন হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ একদম রিল্যাক্স স্টেটে বা একদম শিথিল অবস্থায় আছে, তারা জয়েন্ট ডায়াস্টলে আছে। জয়েন্ট ডায়াস্ট শুরু করলাম, যৌথ প্রসারণ। ঠিক আছে। যৌথ প্রসারণের সময় বাইকাস্পিড ট্রাইকাস্পিড গুলো, এই ভালভ গুলো খোলা রয়েছে, এই ভালভ গুলো খোলা, তো এখান থেকে ব্লাড ফ্লো করতে পারছে। তাই ব্লাড ফ্রম পালমোনারি ভেন্স, ভেনা কাভা যেগুলো আসছে, এখানে পালমোনারি, এখানে পালমোনারি ভেন, এখানে ভেনা কাভা। ঠিক আছে। যেখানে সব শিরা থেকে রক্তগুলো পৌঁছাচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে এবং সেই রক্তগুলো ডিরেক্টলি অ্যাট্রিয়া অলিন্দ থেকে মেলায় পৌঁছছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলাম পৌঁছছে। এবং এই সময় সেমিগুলো ভাগ বা অর্ধচন্দ্রীয় যে কপাটিকা গুলি সেগুলো বন্ধ রয়েছে, অর্থাৎ শিরা বা সরি মহাধমনী বা ফুসফুসের ধমনী, এদের মধ্যে কোনো রকম রক্ত যাচ্ছে না, সব রক্ত এসে নিলয়ের মধ্যে জমছে। এবার এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, এ কি করবে, একটা ক্রিয়া বিভব অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে, যেটা অ্যাট্রিয়াকে স্টিমুলেট করে। ফলে অ্যাট্রিয়া উদ্দীপকের সংকোচন শুরু করে। তাহলে সেখান থেকে রক্তগুলো ডিরেক্টলি কোথায় পৌঁছাবে, ভেন্ট্রিকলের কাছে। কতটা বাড়ায় এবং এটা সংকট, মানে এমনি নর্মালি যাচ্ছিল, আমরা জানি ডাইরেক্ট এট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার যাচ্ছে, এবার যদি এখানে সংকোচন হয় তাহলে বেশি বেশি রক্ত পৌঁছাবে, তো ওটা অনেকটা 30% ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয়, রক্ত প্রবাহকে 30% বাড়িয়ে দেয়। এবার এই অ্যাকশন পোটেনশিয়াল গুলো নোডাল টিস্যু, এসএ নোড থেকে এবি নোডের কাছে গেল, এবি নোড থেকে সেগুলো নোডাল ফাইবার হয়ে পার্কিনজি ফাইবার হয়ে পুরো নিলয়ের পেশিতে পৌঁছে গেল। এবং সেখান থেকে তখন ক্রিয়া বিভব গুলো যখন পৌঁছালো ভেন্ট্রিকুলার মাসলে বা নিলয়ের পেশিগুলিতে, তো সেখানে একটা সংকোচন তৈরি হবে। এই সংকোচনের ফলে, যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টেম বা নিলয় সংকোচন। এবার এই নিলয় সংকোচন যখন হচ্ছে, অ্যাট্রিয়া বা অলিন্দ তখন রিল্যাক্স বা প্রসারণ হচ্ছে, অলিন্দ তখন প্রসারণ হচ্ছে এবং নিলয়ের সংকোচন। ফলে সমস্ত রক্ত পৌঁছাবে এবার ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর কাছে, তারপর পালমোনারি ভেইন, সরি পালমোনারি আর্টারি এবং আউট। এবং যখন এখানে ব্লাড পৌঁছাচ্ছে তাহলে তখন সেমিলুলার ভালভস অর্থাৎ অর্ধচন্দ্রীয় ভালভ গুলো খুলে গেছে এবং অন্যদিকে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড, আহ দুটি পাল্লা বিশিষ্ট দ্বিপত্র কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা এরা বন্ধ হয়ে যাবে। কারণ তখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার কোনো রক্ত বেরোচ্ছে না, অ্যাট্রিয়া তখন নিজের মতো রক্ত একসেপ্ট করছে, মানে রক্ত সেখানে আসছে শিরার মাধ্যমে এবং সেগুলো অ্যাট্রিয়ার মধ্যে জমছে। আর এদিকে নিলয় কি করছে, সংকোচন করে যে রক্তগুলো পৌঁছেছিল এতক্ষণ ধরে প্রসারণের সময় সেগুলোকে বের করছে। ঠিক আছে।
এবার এই সময় এই ভালভগুলো তখনই কাজে দেয় যে কোনো রকম ব্যাকফ্লো যাতে না হয়, ওই জন্য বাইকাসপিড ভালভগুলো বন্ধ হয়, যাতে নিলয় থেকে রক্ত আবার একটিতে না পৌঁছায় নিলয়ের সংকোচনের সময়। এবার ফার্দার 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 নিলয়ের প্রেশার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তখন সেমিনাল ভালভ গুলো খুলে যায় অবভিয়াসলি, এবং খুলে গিয়ে রক্ত কোথায় পৌঁছেছে, রেসপিরেটরি সার্কুলেটরি। রক্ত চলে যাওয়ার পর ভেন্ট্রিকল তখন রিল্যাক্স করে বা প্রসারণ করা শুরু করে, নিলয় প্রসারণ। সেই সময় ভেন্ট্রিকুলারের নিলয়ের চাপ অনেকটা কমে যায় বলে সেমিলুনার ভালভ গুলো বন্ধ হয়ে যায়, ফলে আর কোন রকম রক্ত ব্যাকফ্লো করে না। তাই তো হার্ট থেকে যে রক্তগুলো বেরিয়ে গেছিল আওতার মাধ্যমে, সেগুলো যদি ব্যাকফ্লো না করে তাই সেমিলুনার ভালভ গুলো বন্ধ হয়ে যায়। এবার বাইকাসপিড আর ট্রাইকাসপিড গুলো খুলে যায়, ফলে রক্ত ধীরে ধীরে অলিম্বাস থেকে আবার নিলয়ে পৌঁছতে শুরু করে। তো আবার এই সাইকেলটা শুরু হয়, আবার দুজন একসঙ্গে যৌথ প্রসারণ শুরু হয়, জয়েন্ট ডায়াস্টল। তারপরে আবার কি হবে, ফলে এভাবে একটা সংকোচন এবং প্রসারণের চক্র বারবার সংঘটিত হতে শুরু করে হৃৎপিণ্ডে। এই সিকোয়েন্সিয়াল ইভেন্ট গুলোকে একসঙ্গে বলা হয় হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল, যেখানে সংকোচন এবং প্রসারণ দুটোরই অলিন্দ এবং নিলয় দুটো একসঙ্গে থাকে, যেখানে কিছু সময় তারা যৌথ প্রসারণ করে, কিছু সময় শুধুমাত্র অলিন্দ সংকোচন হয়, কিছু সময় শুধুমাত্র নিলয়ের সংকোচন হয়, এবং কিছু সময় দুজনের যৌথ প্রসারণ দেখা যায়। এবার আমরা জানি যে হার্ট বিট প্রায় 72 টাইমস পার মিনিট, প্রত্যেক মিনিটে হার্টবিট বা কতবার স্পন্দিত হয়, 72। তাহলে যদি সময় বের করি, 60 ডিভাইডেড বাই 70, 0.8, 0.8 সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা হৃদচক্রের সময়। প্রত্যেকটা হৃদচক্রের সময় নিলয় কতটা পরিমাণ রক্ত পাম্প করে বা কত পরিমাণ রক্ত সেখান থেকে উৎক্ষেপিত হয়, সেটা হচ্ছে প্রায় 70 ml রক্ত প্রত্যেকবার হৃদচক্রের সময় উৎক্ষেপিত হয়, যেটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। এবং যদি আমি স্ট্রোক ভলিউমকে হার্ট রেট দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ 70 × 72, দ্যাট উইল বি অ্যাপ্রক্সিমেটলি 5000 ml বা 5 লিটার। অর্থাৎ প্রত্যেক মিনিটে একটা মানুষের হার্ট থেকে কতটা পরিমাণ রক্ত বের হয়, সেটা হচ্ছে 5 লিটার, যেটাকে আমরা বলে থাকি মিনিট ভলিউম। ওকে, এবার আমাদের শরীরের এই ক্ষমতা রয়েছে যে আমরা স্ট্রোক ভলিউমকে এবং তার সঙ্গে সঙ্গে হার্ট রেট দুটোকে আমরা চেঞ্জ করতে পারি। আর আমাদের শরীরের স্পন্দন এবং ঘাত পরিমাণ যেটা রয়েছে দুটোকে চেঞ্জ করতে পারি, ফলে আমরা আমাদের শরীরের হার্ট উৎপাদ বা যেটাকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট, সেটাকেও পরিবর্তন করতে সক্ষম। যেমন একটা নর্মাল অ্যাথলিটের হার্ট উৎপাদ অনেকটা বেশি হবে একটা সাধারণ মানুষের তুলনায়। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমরা প্রত্যেকটা হৃদচক্রের সময় দুটো শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে দুটো হার্ট সাউন্ড বা হৃদ শব্দ শুনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড বা লাভ এবং সেকেন্ড হার্ট সাউন্ড বা ডাব। এই শব্দ দুটি কখন আসে, মেইনলি এরা হচ্ছে যখন আমাদের কপার্টিকা গুলি বা ভালভ গুলি বন্ধ হয়, তখন সেখান থেকে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশনের ফলে এই শব্দগুলো শোনা যায়। ফার্স্ট হার্ট সাউন্ড যেটা শোনা যায় সেটা হচ্ছে, আমরা জানি, আমরা কি দেখেছিলাম, যৌথ প্রসারণের পরে যখন নীলা সংকোচন শুরু করে, তখন সেখানে প্রেশার এত বেশি ইনক্রিজ করে যে দ্বিপত্র কবাটিকা এবং ত্রিপত্র কবাটিকা গুলো বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ গুলো ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু করে। তো ফার্স্ট হার্ট সাউন্ড শোনা যায় যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ গুলি বন্ধ হতে শুরু করে। এবং সেকেন্ড হার্ট সাউন্ড কখন শুনতে পাবো, সেকেন্ড হার্ট সাউন্ড তখন শুনতে পাবো যখন নিলয় আবার প্রসারণ করতে শুরু করে এবং চাপ কমে যায় নিলয়ের ভিতরে, তখন যাতে আউটটা বা মহাধমনী বা প্রস্ফুট ধমনীতে রক্ত বিপরীতমুখী প্রবাহ না হয়, তাই সেমিলুনার ভালভ গুলো বন্ধ হয়ে যায়। তাই দ্বিতীয় হার্ট সাউন্ড শোনা যায় যখন সেমিলুনার ভালভ গুলি, অর্ধচন্দ্রীয় কপাটিকা গুলো বন্ধ হয়ে যায়। এবং অনেক সময় আমরা এই শব্দগুলো শুনে বলতে পারি যে হার্টের ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা। তাই দে হ্যাভ চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগ নির্ণয় এই শব্দগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট টপিক ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি, এখানে একটু কাহানি লেখা আছে যে অনেক সময় দেখা যায় যে আমরা আইসিইউ তে দেখি অনেক সময় যে এরকম একটা মনিটর টাইপের থাকে, যেখানে পি 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 এরকম প্যাটার্নে সাউন্ড শোনা যাচ্ছে এবং একটা প্যাটার্ন দেখা যায় মনিটরের মধ্যে, তাই তো? এই যে মেশিনটির মাধ্যমে এই গ্রাফটি পাওয়া যায়, সেই মেশিনটির নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবং এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা
নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। ইসিজি কি? ইসিজি হলো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে সৃষ্টিত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা তড়িৎ তড়িৎ প্রবাহের যে লেখচিত্র বা গ্রাফ, সেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো এখানে কি করা হয়, এখানে একটা পেশেন্টের পেশেন্ট পেশেন্টের তিনটে লিড লাগানো হয়, সেগুলো হচ্ছে তিনটে ইলেকট্রিক্যাল লিড, প্রত্যেকটা রিস্টে রাইট এবং লেফট রিস্টে একটা করে, এবং আরেকটি তার লেফট অ্যাঙ্কেল বা বাঁ পায়ের কনুইয়ে বাঁধা হয়। There will be a success, এবং এগুলোকে কন্টিনিউয়াসলি মনিটরের মধ্যে মনিটরিং করা হয়। এবার ডিটেল ইভালুয়েশনের সময় আমরা জানি আরো কিছু লিড এখানে ইউজ করা হয়, যেগুলোকে আমরা বলে থাকি চেস্ট লিড V1 V থেকে 6টি মতো চেস্ট লিড রয়েছে, যেগুলোকে আমরা কানেক্ট করে থাকি। ওকে। এবং একটা আদর্শ ইসিজি বা যদি ইলেকট্রোকার্ডিওগ্রাফি লেখা নেওয়া যায়, তাহলে সেখানে কিছু পিক পাওয়া যায়, সেগুলো হচ্ছে PQRST। এবং এই প্রত্যেকটি পি থেকে টি অব্দি প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর PQRST, প্রত্যেকটি অক্ষরের একটা আলাদা তড়িৎ হৃৎপিণ্ডের মধ্যে সৃষ্টির আলাদা আলাদা তড়িৎ প্রবাহের ঘটনাগুলিকে ব্যাখ্যা করে। যেমন সো পি, যে একটা আদর্শ ইসিজির লেখচিত্র আমরা এখানে দেখি, তাহলে সেটা অনেকটা এরকম হয়। যেখানে একটা পি ওয়েভ, একটি QRST, এভাবে আমরা প্রত্যেকটি যেখানে যেখানে একটু পি থেকে টি অবধি আলাদা আলাদা তরঙ্গ দেখা যায়, ঠিক আছে। যেখানে পি তরঙ্গটি বা পি ওয়েভ আমাদেরকে নির্ণয় করে, পি ওয়েভ আমাদেরকে বোঝায়, আমরা জানি পি ওয়েভ আমাদের কি বোঝাচ্ছে, যে প্রথম তড়িৎ তড়িৎ প্রবাহ যেটা শুরু হয়েছিল সেটা এসএ নোট তৈরি করেছিল, এবং সেটা ছিল অ্যাট্রিয়ামের সংকোচনের জন্য, তাই তো। তাহলে পি তরঙ্গটি হৃৎপিণ্ড অলিন্দের তড়িৎ তড়িৎ সক্রিয়তা বা ডিপোলারাইজেশন যেটাকে বলা থাকে, ডিপোলারাইজেশন হচ্ছে পি সমর্থন, যার মাধ্যমে অ্যাট্রিয়ায় কন্ট্রাকশন শুরু হয়, ঠিক আছে, অ্যাট্রিয়া সংকোচন শুরু হয়। এবং তারপরে কিউআরএস কমপ্লেক্স আছে, কিউআরএস কমপ্লেক্স যেটা নিলয়ের ডিপোলারাইজেশন বা নিলয়ের বিসমর্থনকে ব্যাখ্যা করে, যার মাধ্যমে নিলয়ের মধ্যে সংকোচন শুরু হয়। এবং এই সংকোচনটা ঠিক কিউ কমপ্লেক্সের পরেই শুরু হয়, এবং এটা সিস্টেমের বিগিনিং থেকে ডিফাইন করে। তাই পুরো কিউআরএস কমপ্লেক্সটাই হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের জন্য। টি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য। আর টি ওয়েভটি কি? টি তরঙ্গটি হলো নিলয়গুলি যখন সক্রিয় অবস্থা থেকে ফিরে আসে, অর্থাৎ পুনঃসমর্থন, রিপোলারাইজেশন ঘটনাটিকে বোঝা যাচ্ছে টি ওয়েভ। তাই আমরা কোন একটা ইসিজির মধ্যে 1 মিনিটের মধ্যে কতগুলো কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি সেটা কাউন্ট করতে পারি। এভাবে কিউআরএস কমপ্লেক্স কাউন্ট করে আমরা হার্ট রেট ইজিলি ডিফাইন করতে পারবো, ঠিক আছে। এবার বিভিন্ন হৃৎপিণ্ডের বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন রোগ কন্ডিশনের সময় এই ইসিজি তরঙ্গগুলোর শেপ বদলে যায়। যেমন আমরা যদি মোস্ট কমন টাইপ দেখি, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশনের সময় অনেক সময় টি ওয়েভের প্যাটার্নটা বদলে যায়, ঠিক আছে। টি ওয়েভ কিউআরএস কমপ্লেক্সের পি আর এই যে ইন্টারভাল গুলো, পি থেকে কিউ এর মধ্যে একটা সময়ের ব্যবধান, বা কিউআরএস এর একটা সময়ের ব্যবধান রয়েছে, টি ওয়েভ এর একটা সময়ের ব্যবধান রয়েছে, প্রত্যেকটা কিছু না কিছু সময়। কারণ কিউআরএস কমপ্লেক্সে মেইনলি সময়ে যে তরঙ্গটা নেয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.1 সেকেন্ড। তো তার থেকে যদি বেশি হয় বা কম হয় কোনো কারণে, তাহলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, হৃৎপিণ্ডের কোনো না কোনো ফাংশন বা কোনো না কোনো কাজের মধ্যে বাধা ঘটছে বা কিছু না কিছু সমস্যা রয়েছে। তো এভাবে অনেক সময় বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই ইসিজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। নেক্সট ইজ ডাবল সার্কুলেশন। হোয়াট ইজ ডাবল সার্কুলেশন বা দ্বিচক্রী সংবহন? দ্বিচক্রী সংবহন হচ্ছে, প্রথমে এটা আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা সার্কুলেটরি সিস্টেমের মেইন পার্ট সেটা হচ্ছে পাম্প বা হার্ট, অলরেডি ডিসকাস করে ফেলেছি, হৃৎপিণ্ড। এবার সেখান থেকে রক্তগুলো প্রবাহিত কার মাধ্যমে হচ্ছে? এইদার ধমন আর শিরা, দ্যাট ইজ এইদার আর্টারি বা ভেইনের মধ্যে পাস করছে রক্ত। তো এই ব্লাড ভেসেল গুলো বা রক্তবাহগুলি, যেগুলো হচ্ছে শিরা এবং ধমনী, এরা প্রধানত এদের যদি গঠন বলি, এরা ত্রিস্তর গঠিত হয়। দেয়ার থ্রি লেয়ার, তিনটে স্তর হয় মেনলি, স্ট্রাকচার দেখে থাকি এরকম, ঠিক আছে। একদম ভিতরের স্তরটি রয়েছে যেটা টিউনিকা এন্টিমা। এটা মেইনলি কিছুই নয়,
এটি মেনলি একটা স্কোয়ামাস লাইনিং ভিতরে লাইনিং, ঠিক আছে। স্কোয়ামাস এন্ডোথেলিয়ামের স্তর একদম ভিতরের স্তরটি। তারপরে রয়েছে টিউনিকা মিডিয়া, যেটা একটি পেশি স্তর, যেখানে স্মুথ মসৃণ পেশি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইলাস্টিক ফাইবার দেখতে পাওয়া যায়। ইলাস্টিক স্থিতিস্থাপক, ঠিক আছে। এবং সব থেকে বাহ্যিক লেয়ার, যেটা বাহ্যিক স্তর যেটি রয়েছে, সেটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। এক্সটার্না মানে বহিরাগত, বোঝা গেছে, যখন ইন্টিমা ভিতরে, ইন্টারনাল, এক্সটার্নাল বাইরে, বাহ্যিক, ঠিক আছে। সব থেকে বাহ্যিক লেয়ারটা যেটা হচ্ছে শুধুমাত্র কিছু তন্তুময়, কোলাজেন তন্তুময় কিছু যোগ করা দেখা যায়, কানেক্টিভ টিস্যু অফ কোলাজেন ফাইবার্স, কিছু কোলাজেন তন্তুময় যোগ করা দেখা যায় মেইনলি, ঠিক আছে। তাহলে মাঝের লেয়ারটা কি বলা, মাঝের লেয়ারটা হচ্ছে মাসেল, মসৃণ পেশি এবং স্থিতিস্থাপক তন্তু তৈরি, এবং বাইরের লেয়ারটি হচ্ছে কোলাজেন তন্তু দিয়ে গঠিত যোগ করা, ঠিক আছে। এটা ছিল এর গঠন। এবার এটাকে আমরা দ্বিচক্রী সংবহন কিভাবে ডিসকাস করি। দেখো, দ্বিচক্রী সংবহন কেন বলা হয়, আমি যদি এখানে স্কিমেটিক ডায়াগ্রাম তোমাদের বলছি, এখান থেকে খুব ইজিলি বলি। তো দুটোর মধ্যে পার্থক্য বোঝো আর্টারি আর ভেইনের মধ্যে। আর্টারির যদি তুমি দেখো, আর্টারি ব্লাড ভেসেলটা অনেকটা ঠিক হয় দেন ভেইনের তুলনায়। এবং অন্যদিকে যদি তুমি লুমেনের কথা বলো বা গহ্বরের কথা বলো, তাহলে সেটা কিন্তু ভেইনের লুমেনটা কিন্তু আর্টারির থেকে তুলনামূলক বড়, ঠিক আছে। এবার যদি মাসকুলেচারের কথা বলি, তাহলে ভেইনের মাসকুলেচারটা অনেকটা কম দেন আর্টারি, ঠিক আছে। অন্যদিকে ক্যাপিলারি, যেখানে কোন রকম মাসেলের লেয়ারই নেই, শুধুমাত্র এখানে স্কোয়ামাস এন্ডোথেলিয়ামের স্তরটাই দেখা যায়। কেন? কারণ যাতে এখানে এদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বা গ্যাসের বিনিময় খুব তাড়াতাড়ি হতে পারে, গ্যাস এবং পুষ্টিদ্রব্যের বিনিময়, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলো কেন মাসেলের দরকার, কারণ এখানে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হবে, তো রক্তের একটা চাপ রয়েছে, সেই চাপের কারণে যদি রক্ত বাহুগুলো ফেটে না যায়, তার জন্য সেখানে যোগ করা এবং পেশির স্তর থাকে, ঠিক আছে। এবার দ্বিচক্রী সংবহন কেন বলা হচ্ছে এটা বলছি। দ্বিচক্রী সংবহন এই জন্যই বলছি, কারণ রক্ত, তোমরা যদি দেখো, রক্ত বিভিন্ন বডি পার্ট থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাকুমুলেট হয়, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কমে যায়, সেই রক্তগুলি ভেইন বা শিরার মাধ্যমে আসে পৌঁছায় ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে সেটা যায় ডান নীলায়, ডান নীলায় থেকে সেটা সংকোচনের মাধ্যমে যাবে হচ্ছে ফুসফুসে ধমনী, পালমোনারি আর্টারি। এবার আর্টারি এবং ভেইন, এই দুটো যদি বলছো, আর্টারি হচ্ছে যে সমস্ত রক্ত বাহুগুলি হৃৎপিণ্ড থেকে বেরোয়, যারা হৃৎপিণ্ড থেকে এক্সিট হচ্ছে তারা হচ্ছে আর্টারি, আর যারা এন্টার আছে তারা ভেইন। তাই সমস্ত আর্টারির মধ্যেই যে অক্সিজেন যুক্ত রক্ত বাহক তা নয়। যেমন পালমোনারি আর্টারি একটা এক্সেপশন, যেখানে দূষিত রক্ত পরিবাহিত হয়। অন্যদিকে সমস্ত ভেইনের মধ্যে যে খারাপ রক্ত, দূষিত রক্ত পরিবাহিত হবে, সেরকম কিছু নয়। পালমোনারি ভেইনের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়, ঠিক আছে। তাহলে আর্টেরিয়াল ভেন কোন বেসিসে বলা হয়, যে ওয়েদার ইট ইজ এক্সিটিং ফ্রম দ্য হার্ট অর এন্টারিং, এটা কি হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে নাকি হৃৎপিণ্ডের মধ্যে আসছে, ঠিক আছে। তো রক্ত আহ, বিভিন্ন বডি পার্টস থেকে শিরার মাধ্যমে ডানলিনায় হয়ে সেটা ফুসফুসীয় ধমনী হয়ে পৌঁছাচ্ছে ফুসফুসের কাছে। ফুসফুসের কাছে সেখানে অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জ হয়, ফলে CO2 সব বেরিয়ে যায় এবং অক্সিজেন গুলো এন্টার করে। অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম নীলয় এবং বাম অলিন্দে এবং বাম নীলয় হয়ে মহাধমনী দিয়ে সেটা পৌঁছাচ্ছে বিভিন্ন বডি পার্টস। এবার দেখো, এখানে দুটো সার্কুলেশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে দূষিত রক্ত বিভিন্ন শরীরের অংশ থেকে এলো, ডান দিকের পার্টটা পুরোপুরি দূষিত রক্ত পরিবহন করলো, এবং বাঁ দিকেরটাই পুরোপুরি আহ, শুদ্ধ রক্ত, যেটা অক্সিজেন যুক্ত রক্ত, সেটা পরিবহন হচ্ছে। তো এখানে একটা দেখা যাচ্ছে, একদিকে শুধুমাত্র দূষিত রক্ত, একদিকে শুধুমাত্র বাঁ দিকে শুদ্ধ রক্ত। এই পরিবহন প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে দ্বিচক্র প্রক্রিয়া, ঠিক আছে। এটাই। এবার এখানে আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সংবহন প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি হেপাটিক পোর্টাল তন্ত্র, হেপাটিক পোর্টাল সিস্টেম, যেটা ডাইজেস্টিভ ট্রাক্ট অর্থাৎ পৌষ্টিক নালী এবং যকৃতের মধ্যে একটা কানেকশন থাকে, এদের মধ্যে একটা সংবহন প্রক্রিয়া রয়েছে। এই সংবহন প্রক্রিয়াটাকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র। এই হেপাটিক পোর্টাল তন্ত্র কি করে, রক্তগুলি ইন্টেস্টাইন থেকে প্রথমে লিভারের কাছে যায়। তো মনে করো এটা লিভার, তো ইন্টেস্টাইন থেকে রক্তগুলি প্রথমে যায় লিভারের কাছে,
তারপর সেখান থেকে রক্তগুলি শিরার মাধ্যমে হার্টে পৌঁছে। তো ডিরেক্টলি হার্ট থেকে এরা কি হচ্ছে লিভারের মাধ্যমে হার্টে পৌঁছে যাচ্ছে। তো এখানে একটা প্রথমে ক্যাপিলারি ছিল বা জালক ছিল, সেই জালক দিয়ে হৃৎপিণ্ডে আবার একটা জালকে খোলে, সেখান থেকে হৃৎপিণ্ডের কাছে যাচ্ছে। তো এই যে একটি স্পেশাল টাইপের পোর্টাল তন্ত্র, সেই তন্ত্র প্রক্রিয়াটিকে বলা হয় হেপাটিক তন্ত্র প্রক্রিয়া। ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলা জরুরি যে আমাদের শরীরের মধ্যে, এবার দেখো হার্ট নিজের এত রক্ত পরিবহন করছে, কিন্তু হার্টের নিজের ফাংশন করার জন্য আরো তো কিছু পরিমাণ রক্ত বা পুষ্টিদ্রব্যের প্রয়োজন। সে হার্টের বা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত কোন প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছায়, সেটা হচ্ছে করোনারি সিস্টেম। করোনারি সংবহন প্রক্রিয়া রয়েছে, যেটা আমাদের শরীরের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে আসে এবং সেখান থেকে দূষিত রক্ত বের করে নিয়ে চলে যায়। ঠিক আছে। নেক্সট ইজ হৃৎপিণ্ডের কার্যাবলী নিয়ন্ত্রণ বা রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। কিভাবে হৃৎপিণ্ডের সব কার্যাবলীগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা বলে দিন আমাদের বুঝতে হবে যে হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি দেয়ার রেগুলেটরি ইন্ডিভিজুয়াল, অভ্যন্তরীণ ভাবে মেইনলি তারা নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা জানি যে এদের মধ্যে কিছু নোডাল কলাম রয়েছে যারা নিজেদের ফাংশন বাহ্যিক কোনো উদ্দীপনার প্রয়োজন হয় না। এরা স্ব উদ্দীপক, তাই তো। তো এরা নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করতে পারে এবং এই জন্য হার্টকে বলা হয় মায়োজেনিক, কারণ এরা পেশির মধ্যে থেকেই নিজেদের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে। অন্যান্য ফলাফল সবাই নিউরোজেনিক, কারণ ওদের মধ্যে একটা স্নায়ুর উদ্দীপনা প্রয়োজন হয়, এখানে সেরকম উদ্দীপনা প্রয়োজন নেই বলে এদেরকে মায়োজেনিক বলা হয়। তবে কিভাবে এদের যে রেট বা হৃদস্পন্দনের রেট বা তোমার ঘাত পরিমাণ বা কার্ডিওগুলি সমস্ত যে ছন্দটা, ছন্দ বা এটাকে মেনটেন করা শুরু করে সমস্ত কিছু নল করা করে, কিন্তু সেটাকে বাড়ানো বা কমানো, যেমন আমরা যদি যখন আমরা এক্সারসাইজ করি আমাদের হার্ট অ্যাক্টিভিটি বেড়ে যায়, যখন আমরা নর্মাল কন্ডিশনে থাকি কমে যায়। তো এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো, সেগুলোকে একটা স্পেশাল নিউরাল সেন্টার মেডুলা অবলাঙ্গাটার মধ্যে রয়েছে, যেটা এই কার্ডিয়াক ফাংশনকে, হৃৎপিণ্ডের কাজগুলোকে কন্ট্রোল করতে পারে। এবং সেটা কার মাধ্যমে কন্ট্রোল হয়, সেটা হয় মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মাধ্যমে। ঠিক আছে। যেটি কি করতে পারে, আমাদের হার্টবিট কে ইনক্রিজও করতে পারে, তার সঙ্গে সঙ্গে নিলয়ের সংকোচনের শক্তিটাকে, নিলয়ের সংকোচন বলকে বৃদ্ধি ঘটাতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কার্ডিয়াক আউটপুট বা হার্ট উৎপাদকে বাড়াতে পারে। অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস, যখন মনে করো আমাদের একদম রিল্যাক্স কন্ডিশন আছি, ঘুমাচ্ছি এরকম কন্ডিশনে, তখন সেই প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু মাধ্যমে স্নায়বিক বার্তা পৌঁছায়, যেটি হার্টবিট বা হৃদস্পন্দনের হার, ক্রিয়া বিভাবের পরিবহনের গতি এবং হার্ট উৎপাদ এই সমস্ত গুলিকে কমাতে পারে। একই সঙ্গে অ্যাড্রিনাল মেডুলারি হরমোন যেমন এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন যেটা বলে থাকি, এদেরও কাজ রয়েছে এই হার্ট উৎপাদকে চেঞ্জ করা, সিম্প্যাথেটিক কন্ডিশনে বাড়ানো, প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশনে কমানো। সিম্প্যাথেটিক মানে ফ্লাইট ইমার্জেন্সি কন্ডিশন গুলোতে। ঠিক আছে। এক্সারসাইজ, দৌড়াচ্ছি, ভয় পেয়েছি, এরকম কন্ডিশন। ডিসঅর্ডার বা হৃৎপিণ্ডে যদি কিছু রোগের কথা বলি, তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। আমরা জানি নর্মাল একটা মানুষের ব্লাড প্রেশার বা রক্তচাপ সাধারণ স্বাভাবিক মানুষের হয় 120/80। 120 হচ্ছে তার সর্বোচ্চ, বা যেটাকে আমরা বলি সিস্টোলিক চাপ বা পাম্পিং চাপ। অন্যদিকে 80 হচ্ছে ডায়াস্টোলিক বা রেস্টিং চাপ, এটা হচ্ছে নর্মাল। কিন্তু 80 যদি 140/90, অর্থাৎ ডায়াস্টোলিক যদি 90 এর বেশি এবং সিস্টোলিক 140 এর বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। ঠিক আছে। যদি উচ্চ রক্তচাপ হয় তাহলে কিছু কিছু ভাইটাল অর্গানস, কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্গ, যেমন কিডনি, যেখানে প্রচুর পরিমাণে রক্ত পৌঁছাচ্ছে, কিডনি, তারপর ব্রেন, এদের কাছে বেশি বেশি উচ্চ চাপযুক্ত রক্ত পৌঁছানোর কারণে সেখানে অনেক সময় এই সমস্ত অঙ্গগুলি ক্ষতি সাধন হয়। ঠিক আছে। নেক্সট ইজ করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি ধমনী। আমি করোনারি এখন একটু আগে বলেছিলাম যে করোনারি ধমনী কখন বলে থাকি আমরা, যখন আহ করোনারি ধমনী হচ্ছে সেই সমস্ত ধমনী বা শিরাগুলি, করোনারি সংবহন তন্ত্র হচ্ছে সেই সমস্ত ধমনী বা শিরাগুলি যারা কি করে, হার্ট বা হৃৎপিণ্ডের নিজের রক্ত পরিবহন করে।
ঠিক আছে? তো এবার যদি এই সমস্ত আর্টারি গুলোতে কোনো কারণে যদি এদের রক্তবাহ বন্ধ হয়ে যায়, তাহলে হার্ট মাসেল বা হৃদপেশি গুলো রক্ত পরিমাণ পাচ্ছে না, তারা অক্সিজেন পাবে না, তারা CO2 পাবে না। ফলে তাদের নিজেদের কার্যক্ষমতা কমে যাবে। এটা মেইনলি হয়ে থাকে ক্যালসিয়াম, ফ্যাট, কোলেস্টেরল বা কোনো ফাইব্রাস তন্তুময় কলা কিছু সময় গেলে সেই ধমনী গুলো ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়। ফলে সেখানে রক্ত ঠিকঠাক পৌঁছাতে পারে না। এটা কেন বলে থাকি অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে? অ্যানজাইনা, অ্যানজাইনা কথাটির অর্থই হচ্ছে ব্যথা। অ্যানজাইনা পেক্টোরিস মানে হচ্ছে পেক্টোরিস মানে বুক, বক্ষ রিজন, বক্ষ রিজনে ব্যথা। এবং এখানে কি হয়, অ্যাকিউট চেস্ট পেন, খুব তীব্র গতিতে ব্যথার উপসর্গ দেখা যায়। কেন দেখা যায়? কারণ হার্ট মাসেল ঠিকঠাক ভাবে অক্সিজেন পাচ্ছে না। হার্ট মাসেলে, হৃদপেশিতে ঠিকঠাক ভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না। এটা জেনারেলি মেল ওমেন দুজনেরই হয়ে থাকে, কিন্তু মিডল এজ, মধ্যবয়স্কদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এবং যে সমস্ত কন্ডিশনে ব্লাড ফ্লো এফেক্ট হয়, যেমন আমরা বলে একটু আগে বললাম অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সমস্ত কন্ডিশনে মেইনলি এই অ্যানজাইনা দেখা যায়। তো অ্যানজাইনা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস একটা কন্ডিশন হতে পারে, বা অ্যানজাইনা অন্য কোনো কারণেও হতে পারে। ঠিক আছে? হার্ট ফেলিয়ার কি? বা হার্ট ফেলিয়ার হচ্ছে যেখানে হৃৎপিণ্ডের এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে যেখানে হৃৎপিণ্ড সক্ষম নয় শরীরে যতটা পরিমাণ হৃৎপিণ্ড যতটা, শরীরে যতটা দেহের দেহের যতটা প্রয়োজন দরকার, হৃৎপিণ্ড সেই অনুযায়ী রক্ত উৎক্ষেপণ করতে পারছে না। তাই না? এটা হতে পারে, একটা উপসর্গ হতে পারে যে এর এর একটা উপসর্গ হয় যে অনেক সময় লাংস এর যে ব্লাড ভেসেল গুলো আছে সেখানে তাহলে রক্ত ঠিকঠাক অনেক সময় জমে যাবে, আর সব রক্ত তো বেরোতে পারছে না। তাই অনেক সময় লাংস এর মধ্যে কনজেশন দেখা যায়, বা সেখানে আহ ফুসফুসের রক্তবাহ গুলো যত প্রসারণ হয় প্রসারণ বায়ুথলিগুলো রক্তপূর্ণ, সেখানে অ্যালভিওলাই গুলোর মধ্যে রক্ত জমে যায়, ফলে সেখানে অনেক সময় কনজেশন দেখা যায়। ঠিক আছে? এই জন্যই আমরা হার্ট ফেলিয়ারকে এই জন্য ওটা বলে থাকি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। ঠিক আছে? এবার হার্ট ফেলিয়ারের কারণে অনেক সময় এরকম হয়ে যায় যে, এবার এখানে একটা জিনিস অনেক সময় মানুষ কনফিউজ করে যে হার্ট ফেলিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট সেম নয়। কিভাবে এরা ডিফার করে, যে হার্ট ফেলিয়ার হচ্ছে যখন দেহের যতটা প্রয়োজন ততটা অক্সিজেন পৌঁছাচ্ছে না। আর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যখন অ্যারেস্ট, অর্থাৎ হার্ট একদম বন্ধ করে দিলে, হৃৎপিণ্ড যখন পুরোপুরি হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট একদম জিরো, একদম স্টপ, একদম স্টপ। আর অন্যদিকে হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে কোনো কারণে হার্ট মাসেল গুলো ড্যামেজ হয়ে গেছে, কোনো কারণে অনেক সময় আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস বা কিছু ছিল, ফলে অ্যাডিকুয়েট রক্ত পৌঁছাচ্ছিল না হৃৎপেশির কারণে, তাই হৃৎপেশি গুলি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। বলে হার্টে অ্যাটাক হয়েছে, হৃৎপেশি গুলো ক্ষতিগ্রস্ত হলে তখন যেটাকে বলে হার্ট অ্যাটাক। যখন একদমই তারা হৃৎপেশি গুলো স্পন্দন বন্ধ করে দেয়, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আর যদি ঠিক মতো রক্ত শরীর দেহ যতটা প্রয়োজন সেই অনুযায়ী রক্ত না পৌঁছায়, সেটাকে আমরা বলে থাকি হার্ট ফেল। ওকে, দ্যাটস অল। এক্সারসাইজের কোয়েশ্চেন গুলো যদি ডিসকাস করি, সেগুলো হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে রক্তে উপস্থিত যতগুলি সকার এলিমেন্ট রয়েছে তাদের নাম বলো। আমরা জানি লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, এবং অনুচক্রিকা বা প্লেটলেট। সবার একটা করে মেইন ফাংশন বলো। আরবিসির ফাংশন জানি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসের বিনিময়ে হেল্প করা, অক্সিজেন এবং CO2 এগুলোকে বহন করা, তাই তো? ডাব্লিউবিসির ফাংশন রয়েছে মেইনলি, অনেক ফাংশন রয়েছে, তবুও স্পেশালি যদি বলো তো ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেমে হেল্প করে লিম্ফোসাইটেরা, অ্যালার্জিক রিয়াকশন, এ সমস্ত। প্লেটলেটের ফাংশন মেইনলি রক্ত তঞ্চনে হেল্প করা, ব্লাড ক্লটিং। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন? নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা রয়েছে যে প্লাজমা প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো। প্লাজমা প্রোটিন মেইনলি আমরা তিন টাইপে বলেছিলাম, সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। অ্যালবুমিনের ফাংশন হচ্ছে রক্তের বাফার হিসেবে কাজ করা এবং অসমোলারিটি মেনটেন করা। ঠিক আছে? অসমোলারিটি বা অভিস্রবণ জনিত ভারসাম্য, ঠিক আছে, জলের বলা, এটা অ্যালবুমিনের ফাংশন। ফিব্রিনোজেনের ফাংশন হচ্ছে রক্ত তঞ্চনে হেল্প করা। আর গ্লোবিউলিন হচ্ছে শরীরে ইমিউনিটি বা অনাক্রমতা সক্ষমতাকে বাড়িয়ে তোলা। এখানে কিছু ম্যাচ কলাম দিয়েছে, সারণী ম্যাচ করো। ইওসিনোফিল, আমরা জানি ইওসিনোফিল ইনফেকশন রেজিস্ট করে। আরবিসি, আরবিসির ফাংশন গ্যাস ট্রান্সপোর্ট। এবি ব্লাড গ্রুপ, এবি আমরা জানি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে, এটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। অনুচক্রিতার কাজ হচ্ছে কোয়াগুলেশনে হেল্প করা, এবং সিস্টোল অর্থাৎ সংকোচন। ঠিক আছে? ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন ইজ, রক্তকে যোগ করা হিসেবে কেন কনসিডার করি? আমি যখন ডিসকাস করছিলাম তখনই বলেছিলাম যে রক্তকে যোগ করা হিসেবে এইভাবে এই জন্যই বলা হয় যে রক্তের মধ্যে আমরা জানি ম্যাট্রিক্স রয়েছে এবং তার সঙ্গে ফর্মড এলিমেন্টস দুটো রয়েছে, কিছু সেল দিয়ে তৈরি ফর্মড এলিমেন্টস এবং ম্যাট্রিক্স, যেটা ওয়াটার কন্টেনিং ম্যাট্রিক্স। আর এ হচ্ছে ফাংশন হিসেবে একের বেশি অর্গ্যানকে কানেক্ট করে, তাই এরা কানেক্টিভ টিস্যু হিসেবে কনসিডার করা হয়। রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য বলো, ডিফারেন্স বিটুইন অ্যাট ব্লাড অ্যান্ড লিম্ফ। তো আমরা এটা একটা আলাদা সব করে ডিসকাস করতে। ব্লাড হচ্ছে কালার হিসেবে যদি বলি, এরা রেড কালার, এরা কালারলেস, এরা একটা টিস্যু ফ্লুইড। সরি, ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, অন্যদিকে লিম্ফ হচ্ছে একটা টিস্যু ফ্লুইড। ফ্লো যদি বলি কার মাধ্যমে ফ্লো হয়, তাহলে লিম্ফ ভেসেল দিয়ে ফ্লো হয়, আর এরা ফ্লো হয় মেইনলি ব্লাড ভেসেলস, যেগুলো রয়েছে আর্টারি, ভেইন, ক্যাপিলারিস। কম্পোজিশন যদি বলি, এর মধ্যে মেইনলি আমি উল্টোটা দিই, ব্লাড ফ্লো করে ব্লাড ভেসেল মধ্যে, লিম্ফ ফ্লো করে লিম্ফ ভেসেল মধ্যে। কম্পোজিশন যদি বলি, তো ব্লাডের কম্পোজিশন আমরা জানি এর মধ্যে রয়েছে প্লাজমা, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসি ফর্মড এলিমেন্ট, ডাব্লিউবিসি, আরবিসি, তাই না? এর কম্পোজিশন যদি বলি, এর মধ্যে মেইনলি থাকে ডাব্লিউবিসি এর স্পেশাল টাইপ, সেটা হচ্ছে লিম্ফোসাইট এনলি। ফাংশন বলো, ফাংশন হচ্ছে, এর ফাংশন রয়েছে, সব ফাংশন গুলো লিখতে পারি, যে গ্যাসের ট্রান্সপোর্ট করা, তারপর ইমিউনিটি, তারপর ব্লাড কোয়াগুলেশন। এর মেইনলি ফাংশন হচ্ছে ইমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ মেন্ড বাই ডাবল সার্কুলেশন? ডাবল সার্কুলেশন দ্বিচক্রী সংবহন প্রক্রিয়া। এখানে বলে যে রক্ত, এর মানুষের অর্থ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে দুবার রক্ত পরিবাহিত। মানে সিগনিফিকেন্স কি, আমরা জানি দু টাইপের সার্কুলেশন হয়, একটা ছিল পালমোনারি সার্কুলেশন, একটা সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন ডান দিকে বের হয়েছিল, রক্ত বিভিন্ন অংশ থেকে এসে ডান দিকের হার্ট দিয়ে সেটা পৌঁছেছিল ফুসফুসের কাছে, আর ফুসফুস থেকে ফিরে এসে বাম দিকের হার্ট হয়ে আবার রক্ত মুখে, এটা হচ্ছে সিস্টেম সার্কুলেশন। দুটো সার্কুলেশন আলাদা হয়, তোমরা ডিসকাস করতে পারো। ইম্পর্টেন্স কি এর, ইম্পর্টেন্সটা আমরা ডিসকাস। ইম্পর্টেন্স হচ্ছে যে এই টাইপের সার্কুলেশনের কারণে আমরা কোন রকম মিক্সিং হতে দিচ্ছে না, অক্সিজেনেটেড এবং ফ্রি অক্সিজেনেটেড দুটো ইন্ডিভিজুয়ালি পৌঁছাচ্ছে ঠিক আছে, ঠিক আছে। আর ডাবল সার্কুলেশনের কারণে অক্সিজেন খুব ভালোভাবে ইউটিলাইজ হতে পারছে, এটাকে আমরা সব বেশি পরিমাণে অক্সিজেন। যদি মিক্সিং হতো তাহলে সেখানে অক্সিজেনের ততটা পরিমাণে কোষের কাছে যে অক্সিজেনের কনসেন্ট্রেশন সেভাবে পৌঁছাতো না, এটা কিন্তু মিক্সিং। ডাবল সার্কুলেশনের কারণে আমরা অক্সিজেনের পিউরিটিকে মেনটেন করছি, দূষিত রক্তকে আমরা প্রত্যেকবার শুদ্ধ করছি, অক্সিজেন মুক্ত করছি, ফুসফুসের কাছে নিয়ে আবার সেটাকে কোষের মধ্যে পৌঁছে দেওয়া, ঠিক আছে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্লাড অ্যান্ড লিম্ফ? অলরেডি ডিসকাসড। ওপেন এবং ক্লোজ সার্কুলেশনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এটা ডিসকাস। ওপেন, ওপেন রয়েছে যে সব ব্লাড কি করে, ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে ফাইনালি সাইনাসের মধ্যে গিয়ে বা বডি ক্যাভিটির মধ্যে খুলে যায়, দেহ ভবনের মধ্যে সাইনাসের মধ্যে গিয়ে রক্ত খোলে। আর এখানে সবসময় রক্ত ব্লাড ভেসেলের মধ্যেই থাকে, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। এবং এদেরকে যেহেতু সবসময় রক্তবাহের মধ্যে থাকে, এদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, ওয়েল রেগুলেটেড, এদের রেগুলেশন পোর। দেন যেহেতু এখানে ক্যাপিলারির মাধ্যমে হয়, তাই এখানে গ্যাসের আদান প্রদানটাও বেশি হয়, গ্যাসের এক্সচেঞ্জের এফিসিয়েন্সিটাও বেশি, এখানে অনেকটা কম, লেস এফিসিয়েন্ট। এক্সাম্পল কাদের মধ্যে পাওয়া যায় এটা? আর্থ্রোপোডস, সন্ধিপদি এবং মোলাস্ক কম্বোজ, এটা পাওয়া যায়। স্তন্যপায়ী মেইনলি অ্যানিলিডা আর কোয়াড্রেটা। নেক্সট ইজ সিস্টোল এন্ড ডায়াস্টোল। সিস্টোল এন্ড ডায়াস্টোল, সিস্টোল এন্ড ডায়াস্টোল। সিস্টোল হচ্ছে কন্ট্রাকশন অফ হার্ট, ডায়াস্টোল হচ্ছে রিল্যাক্সেশন অফ হার্ট। এখানে হার্টের হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে, এখানে প্রসারণ। এর ফলে কি হচ্ছে, ব্লাড প্রেশার
বা রক্তচাপ হাই থাকে, এর ফলে রক্ত প্রেশার হাই না, বলবো ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। আর এখানে ব্লাড প্রেশার ডিক্রিজ, প্রসারণ। ঠিক আছে, নেক্সট, এখানে সংকোচনের কারণে ব্লাড প্রকোষ্ঠগুলি থেকে, চেম্বারগুলি থেকে বেরিয়ে যায়, আর এখানে ব্লাড কাম ইনটু দ্য চেম্বার্স। প্রকোষ্ঠের মধ্যে রক্ত এসে পৌঁছায়। যখন প্রসারণ হয় তখন অলিন্দ বা নীলার মধ্যে এসে রক্ত পৌঁছায়, আর যখন সংকোচন হয় তখন সেখান থেকে রক্তগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, শিরা বা ধমনী, সেটা নেবে ধমনী নেবে। আর রক্ত এসে পৌঁছায় কার মাধ্যমে? শিরার মাধ্যমে। নেক্সট ইজ পি ওয়েভ ভার্সেস টি ওয়েভ। পি ওয়েভ, পি ওয়েভ আমাদের বোঝায় ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম। টি ওয়েভ আমাদের বোঝায় ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস। এটা হচ্ছে সংবর্তন, বিষমবর্তন অলিন্দের, আর এটা হচ্ছে পুনঃসমর্তন নিলয়ের। এখানে সেম, ব্লাড আউট অফ দ্য চেম্বার্স, এখানে ব্লাড ইনটু দ্য চেম্বার্স। আমি সিস্টেম লাস্টে ডিক্লেয়ার লিখে দিতে পারি, এখানে ব্লাড প্রেশার ইনক্রিজ হবে, এখানে ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। আরো জিনিস বলতে পারি, যেমন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইসিজি তে পি ওয়েভ এর কারণেই কন্ট্রাকশন হয়, আর টি ওয়েভ এর কারণে রিল্যাক্সেশন হয়। কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়াম, অলিন্দের সংকোচন, আর এখানে প্রসারণ কার হয়? নিলয়ের। The question is, describe the evolutionary change pattern in heart among the vertebrates. ভার্টিব্রেটদের ক্ষেত্রে কিভাবে হৃৎপিণ্ডের গঠন চেঞ্জ হয়, and why do we call our heart myogenic? তো মেইনলি যদি আমরা এখানে দেখি, সেটা বলতে পারি যে evolutionary changes in vertebrates. What are the changes? তো প্রথমে শুরু করছি ফিশের। ফিশের মধ্যে আমরা জানি যে সেখানে টু চেম্বার হার্ট হয়, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, যেখানে একটা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল বা নিউক্লিয়াস ছিল। পরে রক্ত, শরীর থেকে রক্ত পৌঁছাতো অলিন্দের মাধ্যমে, নিলয় হয়ে সেটি পৌঁছাতো ফুলকার মাধ্যমে, সেটা গিয়ে রক্ত শুদ্ধ হয়ে শুদ্ধ রক্ত এটা শরীরে পরিবর্তিত। নেক্সট, তারপরে আসে অ্যামফিবিয়ান্স এন্ড রেপটাইলস, যাদের ক্ষেত্রে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট, অর্থাৎ দুটো অ্যাক্সিয়াল, দুটো অলিন্দ, একটি ভেন্ট্রিকল, যেখানে বাম দিকে দূষিত রক্ত এবং ডান দিকে শুদ্ধ রক্ত পৌঁছাতে, দুটো এসে শুদ্ধ এবং দূষিত রক্তটাই ভেন্ট্রিকল বা নিলয়ের মধ্যে মিক্স হতো, এবং ফাইনালি একটা অর্ধ দূষিত অর্ধ শুদ্ধ রক্ত গোটা শরীরে পরিবাহিত। লাস্ট ইজ ক্রোকোডাইলস, বার্ডস এবং ম্যামালস এর ক্ষেত্রে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট, যেখানে দুটো অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল বা দুটো অলিন্দ এবং দুটো নিলয় বিশিষ্ট একটা হৃৎপিণ্ড, যার বাঁদিকের মধ্যে সবসময় দূষিত রক্ত পৌঁছায় এবং ডান দিকের মধ্যে সবসময় পরিবাহিত হয় বিশুদ্ধ রক্ত, বা ফলে একটা ডাবল সার্কুলেশন দেখা যায়। ঠিক আছে, তাহলে ফিশের মধ্যে আমরা দেখেছিলাম সিঙ্গেল সার্কুলেশন, অ্যাম্ফিবিয়ান রেপ্টাইলের ক্ষেত্রে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, আর এদের ক্ষেত্রে কমপ্লিটলি ডাবল সার্কুলেশন। ঠিক আছে, ওয়াই ডু উই কল আওয়ার হার্ট, আমরা আমাদের হার্টকে মায়োজেনিক কেন বলি? তো মায়োজেনিক এই জন্য বলি, মায়োর কথার অর্থ হচ্ছে মাসেল, আর জেনিক কথার অর্থ হচ্ছে যেখান থেকে সৃষ্টি হয় বা অরিজিন হয়। যেহেতু আমরা জানি আমাদের হার্ট বা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রত্যেকটি ঘটনা, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এদের বাহ্যিক কোনো উদ্দীপনার প্রয়োজন হয় না। এদের মধ্যে কিছু স্পেশাল টাইপের নোডাল কণা রয়েছে যারা নিজেদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে পারে, ফলে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়াগুলি হয়। তাই আমরা বলতে পারি যে হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে
হৃৎপিণ্ডের উদ্দীপনা যাতে নিজে তৈরি করতে পারে এবং নিজের ঘটনাগুলিকে সে নিজেই কন্ট্রোল করতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারে বলেই হার্টকে বায়োজেনিক বলা হয়। ঠিক আছে। সিনাপটিয়াল নোডকে পেসমেকার কেন বলা হয়? কারণ সিনাপটিয়াল নোডের মধ্যে আমরা জানি মেইনলি তড়িৎ উদ্দীপনা তৈরি হয়, যার অ্যামাউন্ট প্রায় 70 থেকে 75%, এবং এই দায়ী হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া বিভব বা অ্যাকশন পোটেনশিয়ালকে ইনিশিয়েট করা, শুরু করা এবং তার মেনটেনেন্সের জন্য। তাই সিনাপটিয়াল নোডকে পেসমেকার বলা হয়। ডিফাইন দ্য কার্ডিয়াক সাইকেল, অলরেডি ডিসকাস। ঠিক আছে। ডিফিনেশন পেয়েছে। তো ডিফিনেশন হচ্ছে, কার্ডিয়াক সাইকেল হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল ইভেন্টস, একের পর এক ঘটনা যেখানে হার্টের প্রত্যেকটা প্রকোষ্ঠের অলিন্দ এবং নিলয়ের সংকুচিত এবং প্রসারণ প্রক্রিয়া একের পর এক ঘটনাকে যে চক্রের মাধ্যমে ডিসকাস, একের পর এক চক্রের মাধ্যমে, সেটা হচ্ছে হৃদচক্র। আর হার্দ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের সময় কতটা পরিমাণ রক্ত পরিবাহিত হয় সরি হার্ট থেকে। ঠিক আছে। এবং এর সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট পার মিনিট, যেটা আমাদের আসে 70 × 72, প্রায় 5 লিটারের কাছাকাছি। ঠিক আছে, মিনিট ভলিউম। ও এক্সপ্লেন হার্ট সাউন্ড। আমি হার্ট সাউন্ড অলরেডি বলেছি যে শব্দ তখনই আসে যখন সেখানে কোনো একটা কপাটিকা বা ভালভের ক্লোজার। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা শুনতে পাই যখন বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভ গুলো ক্লোজ হয়, এবং সেকেন্ড হার্ট সাউন্ড আমরা শুনতে পাই যখন অর্ধচন্দ্রীয় বা সেমিলুনার ভালভ গুলো ক্লোজার হয়, দুটোরই ক্লোজার। তো যখন না আসলে কপাটিকা গুলি যখন বন্ধ হয় তখন সেখানে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, সেই ভাইব্রেশনের কারণে সেখানে একটা শব্দ আমরা স্টেথোস্কোপের মাধ্যমে শুনতে পাই। ঠিক আছে। আহ এবং ভালভের ক্লোজার কেন হয়? তাতে কোনো রকম বিপরীতমুখী প্রবাহ না। ঠিক আছে। ড্র স্ট্যান্ডার্ড ইসিজি। ইসিজি স্ট্যান্ডার্ড করে প্রত্যেক সেগমেন্টকে ডিসকাস করো। আমরা এটি জানি কি কি পার্ট রয়েছে। পি, কিউ, আর, এস, টি। পি, কিউ, আর, এস, টি। পি তরঙ্গ, বা যেটি আমাদের কি বোঝায়, ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম বা অলিন্দের বিষমর্তন, যার ফলে সেখানে অলিন্দের সংকোচন। কিউআরএস হচ্ছে মেনলি ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল বা নিলয়ের বিষমর্তন, ফলে ভেন্ট্রিকলের সংকোচন হয়। এবং টি আমাদের বোঝায় নিলয়ের এই ভেন্ট্রিকলের রিপোলারাইজেশন বা পুনঃসমর্থন, যার কারণে ভেন্ট্রিকলের কি হয়, রিল্যাক্সেশন বা প্রসারণ। তোমরা এখানে বলতে পারো যে আমরা সবই দেখলাম, ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হলো, রিল্যাক্সেশন হলো, কিন্তু অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন ফেজ আছে, রিল্যাক্সেশন নেই কেন? আসলে অ্যাট্রিয়ামের রিল্যাক্সেশন একটা ফেজ থাকে, কিন্তু তার অ্যামাউন্ট এতটা কম হয়, সেটা কম হয় এই সময়টা আসে। তো তার থেকে বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায় ভেন্ট্রিক্যাল কন্ট্রাকশন। ফলে এই ভেন্ট্রিক্যাল কন্ট্রাকশন অ্যাট্রিয়ামের রিল্যাক্সেশনের তরঙ্গটাকে ওভারকাম করে দেয়। ওই জন্য আমরা ওটাকে ক্লিয়ারলি দেখতে পাইনি। ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে। এবং আমি মনে করি কোশ্চেন ওভার, রাইট? দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ঠিক আছে। এই চ্যাপ্টারে মেইনলি এই কোশ্চেন গুলো যেগুলো বলে গেলো, কোশ্চেন গুলোর মধ্যেই এখানে যে সমস্ত এক্সারসাইজ অনুশীলনের মধ্যে যে কোশ্চেন গুলো রয়েছে, বোর্ডে আসার মতো কোশ্চেন এগুলোই। বাকি এনসিআরটি রিটে বেশি ফোকাস করে হচ্ছে ডিজিজ কন্ডিশন গুলোতে। তোমাদের কনফিউজ করবে কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক ফেলার, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ, অ্যানজাইনার মধ্যে। ঠিক আছে। এবং কার্ডিয়াক সাইকেলের মধ্যে জিজ্ঞেস করা হয়। ইসিজি খুব ইম্পর্টেন্ট, কোন ওয়েভ কি ডিফাইন করে, পি অব্দি আমরা কি বোঝাই, পি তরঙ্গ দিয়ে কি বোঝাই, কিউআরএস তরঙ্গ দিয়ে কি বোঝাই, পি দিয়ে কি বোঝাই। ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। ধন্যবাদ অনেক অসংখ্য। আহ পুরো এনসিআরটি রিড করো। ঠিক আছে। তারপর অনুশীলনী কোশ্চেন গুলো অ্যাটেম্প করে দেখো। ঠিক আছে। দ্যাটস অল। থ্যাংক ইউ।